আরেকদিন আমি রান্নাঘরের সিঙ্কে হাত ধোয়ার সময়ও মনে হচ্ছিল পিছনে কেউ দাঁড়িয়ে আছে। যদিও জানতাম যে এই বাড়িতে এখন আমার সাথে আছে শুধুই আরিয়ান, আমার সৎ ছেলে, যে বয়সে পুরোপুরি প্রাপ্তবয়স্ক, কিন্তু আচরণে মাঝে মাঝে এমন অদ্ভুত এক নীরব নিয়ন্ত্রণ থাকে যে বুঝে ওঠা যায় না ওর মনে আসলে কি চলছে। আর আজও ঠিক সেভাবে আমার পিছনে দাঁড়িয়েছিল সে, নিঃশব্দে, অচল ভাস্কর্যের মতো। আমি ঘুরে তাকাতেই ওর চোখে সেই চিরচেনা অস্বস্তিকর স্থিরতা, যেন ও আমার প্রতিটা নড়াচড়া নোট করছে। আমি বলতে চাইলাম কিছু, কি ব্যাপার আরিয়ান, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। সে ধীর পায়ে টেবিলের দিকে গিয়ে বসে রইল, মাথা নিচু নয়, বরং এমনভাবে তাকিয়ে থাকলো যেন আমার ভেতরে ঢুকে পড়তে যায়। আর সেই দৃষ্টির ওজনেই আমার বুকের ভেতর অকারণ ধুকপুকানি শুরু হলো। কেন জানি প্রতিদিনই আমার মনে হয় আরিয়ান যেন আমাকে স্বাভাবিকভাবে দেখে না, সে যেন আমার জীবনের প্রতিটি কোণ পর্যবেক্ষণ করছে। আমার দরজার বাইরে রাতে ওর পায়ের শব্দ শুনি, অথচ জিজ্ঞেস করলে সে ঠান্ডা স্বরে বলে, আপনি ভুল শুনেছেন মা। মা শব্দটা বলে, কিন্তু কেমন ঠান্ডা, সম্পর্কহীনভাবে, যেন কাগজে লিখে পড়ছে। আর আমি বুঝতে পারি না কেন আজকাল তার সাথে কথা বলতে গেলেই গায়ে কাঁপুনি আসে, হয় ভয় থেকে নাকি অনিশ্চয়তা থেকে, আমি ঠিক করতে পারি না। আর এই ভোরেই যখন দেখলাম সে আমার ঘরের বাইরে দাঁড়িয়েছিল, দরজা পুরোপুরি খোলা না থাকলেও যতটা ফাঁক থাকে তাতেই তার ছায়া দেখা যাচ্ছিল, আমি জেগে উঠে ভাবলাম হয়তো ঘুমের ভুল। কিন্তু এখন রান্নাঘরেও তার সেই নীরব উপস্থিতি যেন জানিয়ে দিল কিছু একটা ঠিক নেই। আমি যখন চায়ের কেটুরিতে পানি ঢালছিলাম তখন অনুভব করলাম তার দৃষ্টি এখনও আমার পেছনে, এমনভাবে তাকিয়ে আছে যে মনে হয় এই বাড়ির প্রতিটা নীরব মুহূর্ত সে শুষে নিচ্ছে। আর আমি বলতে চাইলেও পারি না যে আমি অসুবিধায় আছি, কারণ সে কখনো সরাসরি কিছু ভুল করছে না, শুধু দেখছে, শুধু ঘুরে বেড়াচ্ছে, শুধু কাছাকাছি থাকছে। আর এই কাছাকাছি থাকাটাই আমাকে এমনভাবে আটকে ফেলে যে মনে হয় আমি নিজের ঘরেও নিজের মতো চলতে পারি না। আমি ঠিক বুঝতে পারি না সে আমাকে কেন এমনভাবে দেখে, নাকি ওর মধ্যে কোনো চাপা রাগ কাজ করে, নাকি অস্থিরতা, কিংবা কোনো অজানা ভয়। কারণ মাঝে মাঝে শুনতে পাই সে নিজের ঘরে হাঁটাহাঁটি করছে, যেন কিছুতে বিরক্ত, আবার কখনো একেবারেই নিশ্চুপ। আর সেই নিশ্চুপ হলেই বরং আমি বেশি অস্থির হয়ে যাই, কারণ তখন মনে হয় সে ভাবছে, আমাকে নিয়ে ভাবছে, আমার চলাফেরা, আমার দরজা, আমার রুটিন, সব কিছুই যেন তার নোটবুকে দাগ কেটে রাখছে। আর এই সব চিন্তা করতে করতেই হঠাৎ বুঝলাম আমার হাত কাঁপছে। চায়ের কেটলিটা শক্ত করে ধরলাম, কিন্তু তার দৃষ্টি এখনও আমার ঘাড়ে পিঠে, যেন আমি একটু ভুল করলেই সেটা সে ধরে ফেলবে। আর ঠিক তখনই সে বলল, আপনি ঘুমাতে পারেননি? আমি অবাক হয়ে তাকালাম, কারণ আমি কিছু বলিনি, কিন্তু সে যেন আমার চোখের নিচের ক্লান্তি পড়েই ফেলেছে। আমি হালকা হাসি দিয়ে বললাম, না, ঠিক আছি। কিন্তু সে হাসল না, শুধু আরও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সেই একই গভীর অদ্ভুত নীরব দৃষ্টিতে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর আমার পাশ দিয়ে হাঁটার সময় মনে হলো ওর ছায়া আমার কাঁধের ওপর দিয়ে বয়ে গেল। আর তখনই প্রথমবার মনে হলো এই বাড়ির নীরবতার মধ্যেই হয়তো লুকিয়ে আছে এমন কিছু যা আমি এতদিন দেখতে পাইনি। সেদিন দুপুরের পর বাড়িটা যেন আরও ভারী হয়ে উঠেছিল। আমি বসার ঘরের জানালা খুলে দিয়েছিলাম যাতে একটু আলো ঢোকে, কিন্তু আলো আসার বদলে যেন ঘরটা আরও নিস্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই করিডোরের দিকে তাকিয়ে দেখলাম আরিয়ান দাঁড়িয়ে আছে, একদম শব্দহীন, সেই একইভাবে তাকিয়ে থাকা, যেন সে কিছু বলতে চায় কিন্তু বলছে না। আমি একটু জোরে বললাম, এভাবে দাঁড়িয়ে থেকো না আরিয়ান, ভয় লাগে। কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে এগিয়ে এসে বুকশেলফের পাশের দেয়ালে হাত রেখে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক মনোযোগ, যেন সে আমার কথাটা শুনলেও তার ভেতরে অন্য কিছু কাজ করছে। আমি চেষ্টা করলাম স্বাভাবিক আচরণ করতে। বললাম, আজ বাইরে যাবে না? ও মাথা একটু বাঁকিয়ে বলল, আজ যেতে ইচ্ছে করছে না, আপনি একা থাকবেন না তাই। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যে বাহ্যিকভাবে কোনো সমস্যা মনে হওয়ার কথা নয়, কিন্তু তার স্বরে এমন এক চাপা টান ছিল যেন সে আমাকে দেখছে, আমাকে রক্ষা করছে না, বরং নজর রাখছে, নিয়ন্ত্রণ করছে। আমি বুঝলাম না কেন সে ভাবল আমি একা থাকলে কিছু হয়ে যেতে পারে, কারণ আমি তো প্রতিদিনই একা থাকি। আমার কাজ, আমার রুটিন, আমার সময় সবই নিজের মতো। কিন্তু সে যেন এখন সেই রুটিনটাকে নিজের মতো করে বদলে দিতে চাইছে, কারণ যখনই আমি অন্য কোনো ঘরে যাই তখনই দেখি সে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক পিছনে এসে দাঁড়ায়। কখনো কিছু বলে না, শুধু দেখে।
যেমনটা করল বিকেলেও, যখন আমি কাপড় গোছাচ্ছিলাম। হঠাৎ দেখলাম দরজার ফাঁকে তার ছায়া। আমি তাকাতেই সে কোনো কথা না বলে ভেতরে ঢুকে চৌকাঠির পাশে বসে থাকা চেয়ারটা ঠিকঠাক করে দিল। যেন ওর কোনো অদ্ভুত দায়িত্ববোধ তাকে আমার প্রতিটি পরিবেশ ঠিকঠাক রাখতে বাধ্য করছে। আমি বললাম, আরিয়ান, তুমি কি কিছু খুঁজছ? সে মাথা নাড়ল, কিন্তু চোখ সরালো না। তারপর খুব শান্তভাবে বলল, আপনি কি আজ আবার রাতে জেগেছিলেন? আমি চমকে গেলাম, কারণ হ্যাঁ, আমি জেগেছিলাম, কিন্তু সেটা তো কেউ দেখেনি। আমি তাড়াতাড়ি বললাম, না তো, আমি ঘুমিয়েছিলাম। কিন্তু সে একটু এগিয়ে এসে বলল, আপনার ঘরের আলো 3 বার অন অফ হয়েছে। আমার গলা শুকিয়ে গেল, কারণ আমি জানি আমি এমনটা করিনি। আমি তো আলো নিভিয়ে শুয়েছিলাম। তাহলে আলো জ্বলল কিভাবে? নাকি ও ভুল দেখেছে, নাকি ভোরের আধো অন্ধকারে কোনো প্রতিফলন? কিন্তু প্রশ্নটা আমাকে আরও অস্বস্তিতে ফেলে দিল যখন সে একটু থেমে যোগ করল, আপনি জানেন তো, আপনার দরজাটা রাতে 2 বার নড়েছিল। আমি তখন বুঝলাম আমার হাতের কাপড়গুলো শক্ত হয়ে গেছে, কারণ আমি জানি দরজা নড়ার শব্দ আমি শুনেছি, কিন্তু আমি ভেবেছিলাম সেটা হয়তো বাতাস বা আমার ভুল। কিন্তু আরিয়ান সেটা দেখেছে। কখন? কোথা থেকে? কেন? আমি এসব ভাবছি, আর আরিয়ান আমার দিকে তাকিয়ে যেন নিশ্চিত হতে চাইছে আমি সত্য বলছি কিনা। আমার চোখে চোখ রেখে তাকানোর তার ক্ষমতা মাঝে মাঝে এমন তীব্র হয়ে ওঠে যে মনে হয় সে আমার মাথার ভেতরের সব চিন্তা বের করে নিতে চাইছে। আর তখনই সে যে কথাটা বলল তা আমাকে পুরো বিকেলের জন্য শান্ত থাকতে দিল না। আপনি দরজাটা লক করেন না কেন? এমন প্রশ্ন সাধারণত যত্ন থেকে আসে, কিন্তু তার সুরটা এখন যেন ছিল সে জানে দরজা লক করলে কারো প্রবেশে বাধা পড়বে, কিন্তু সেই কারোর পরিচয় সে বলতে চাইছে না। আমি বললাম, আমার অভ্যেস নেই। কিন্তু আমার নিজেকেই কথাটা বিশ্বাসযোগ্য লাগলো না, কারণ আজকাল আমি নিজেই বুঝতে পারি না কেন রাতে ঘুমানোর আগে দরজা লক করতে ভুলে যাই। নাকি আমি ভুলে যাই না, কেউ লক খুলে দেয়? এই ভাবনা মাথায় ঢুকতেই বুকের ভেতর শিরশির করে উঠল, আর আরিয়ান আমার মুখের অভিব্যক্তি দেখেই বুঝে ফেলল কিছু একটা আমাকে অস্থির করেছে। সে ধীরে ধীরে কাছাকাছি এসে বলল, আপনি ভয় পাচ্ছেন? তার কথাটা প্রশ্নের মতো ছিল, কিন্তু শুনতে যেন ঘোষণা। আমি জোর করে স্বাভাবিকভাবে হাসতে চাইলাম, কিন্তু হাসিটা মুখে আটকে গেল, কারণ আমি ঠিক তখনই অনুভব করলাম তার দৃষ্টি আমার পিছনের দেয়ালের দিকে নয়, বরং দরজার ফাঁকের দিকে, যেন সে কারো উপস্থিতির অনুভব পাচ্ছে। আর সেই মুহূর্তে আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এই বাড়িতে কি আমরা দুজনেই আছি, নাকি আরও কেউ আছে যাকে দেখা যায় না কিন্তু আরিয়ান জানে? সেদিন রাতটা ছিল সবচেয়ে অদ্ভুত, কারণ ঘুম আসতেই চাইছিল না। শরীর ক্লান্ত ছিল, তবু চোখে ঘুম জমছিল না। মনে হচ্ছিল যেন অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে লক্ষ্য করছে। আমি বিছানায় শুয়ে কানের কাছে শব্দ খুঁজছিলাম। বাড়ি এতটাই নিঃশব্দ ছিল যে নিজের শ্বাস নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু সেই নিঃশব্দতার মাঝেও বারবার মনে হচ্ছিল করিডোরে কেউ হাঁটছে। শব্দটা খুব ক্ষীণ, যেন মোজার ঘষার শব্দ। আমি উঠে বসলাম, কিন্তু আলো জ্বাললাম না, কারণ জানতাম আলো জ্বাললে দেয়ালের ছায়ায় আরও রহস্য তৈরি হবে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে এক ফোঁটা নড়াচড়ার মতো ছায়া দেখলাম, যা একবার নেমে গেল আর উঠে গেল। আমার বুকের ভেতর প্রচণ্ড ধুকধুকানি শুরু হলো। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো আরিয়ান পানি খেতে গেছে, কিন্তু সেই ধারণা মিলল না যখন শুনলাম সে ফিসফিস আওয়াজে নিজের ঘরে কিছু বলছে। আর সেই আওয়াজ এমন ভাঙা আর দুর্বোধ্য ছিল যে বুঝলাম সে কারো সাথে কথা বলছে না, বরং নিজের সাথেই কথোপকথন করছে। আমি ধীরে ধীরে দরজায় এগিয়ে গিয়ে কান লাগালাম। তার ঘরের ভেতর থেকে শব্দ আসছিল। না, এটা ঠিক না, ও জানে না, ও বুঝবে না। এই কথাগুলো আমাকে আরও ভয় পাইয়ে দিল, কারণ সে কাকে বলছে, আমি নাকি অন্য কেউ? আমি দরজা থেকে সরে এলাম, কিন্তু ঠিক তখনই দরজার হ্যান্ডেলের দিকে তাকাতেই দেখলাম সেটা একটু নড়ল, খুব সামান্য কিন্তু স্পষ্ট। এটা বাতাস ছিল না, কেউ স্পর্শ করেছিল। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি দ্রুত পিছিয়ে এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রইলাম, যেন ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পর করিডোরের কাঠের মেঝেতে খুব ধীর, অত্যন্ত সতর্ক পায়ের শব্দ শুনলাম, যেন কেউ ইচ্ছে করে শব্দ না করে হাঁটছে। সেই শব্দ দরজার সামনে এসে থামল। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। তারপর দরজার ওপার থেকে ভারী নিঃশ্বাসের শব্দ এলো,
যেন কেউ এত কাছে দাঁড়িয়ে আছে যে কাঠে তার শ্বাস লেগে যাচ্ছে। আমি নিঃশ্বাসের গভীরতা, উষ্ণতা আর চাপা ভয় অনুভব করছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল দরজা খুলে গেলে হয়তো এমন একজনকে দেখব যার মুখ আমি দেখতে চাইব না। তখনই মনে পড়ল আরিয়ান সন্ধ্যায় বলেছিল, আপনি দরজাটা লক করেন না কেন? এটা কি কোনো সতর্কতা ছিল, নাকি সে জানতো রাতে কেউ হাঁটে, নাকি সেই হাঁটে? আমি মাথা ঝাঁকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখনই দরজার ওপার থেকে হ্যান্ডেলটা খুব ধীরে ঘোরার ক্ষীণ ক্লিক শব্দ হলো, যেন কেউ পরীক্ষা করছে আমি জেগে আছি কিনা। পরদিন সকালে আমি ঠিক করলাম যতটাই ভেতরে ভয় থাকুক না কেন আমাকে ভেঙে পড়লে চলবে না, কারণ এই বাড়ির নীরবতা আর আরিয়ানের আচরণের মধ্যে যে অদ্ভুত পরিবর্তন এসেছে সেটা বুঝতে হলে আমাকে পরিষ্কার মাথা রাখতে হবে। তাই খুব স্বাভাবিকভাবেই রান্নাঘরে গেলাম, চুলা জ্বালালাম, কিন্তু ঠিক তখনই বুঝলাম কেউ আগে থেকেই কেটলিতে পানি ভরে রেখে দিয়েছে। আমি তো কখনো তা করিনি, এবং আরিয়ান সাধারণত সকাল পর্যন্ত ঘর থেকে বের হয় না। আমি কেটলির হাতল স্পর্শ করতেই টের পেলাম সেটা উষ্ণ, মানে কেউ ঘুম থেকে উঠে খুব ভোরে পানি গরম করার প্রস্তুতি নিয়েছে। সেই মুহূর্তেই বুকের ভেতর কেমন একটা ভারী শ্বাস আটকে গেল, কারণ মনে পড়ল ফজরের ঠিক আগে আমি করিডরে পায়ের শব্দ শুনেছিলাম, কিন্তু সাহস করে বের হইনি। আমি নিজেকে বোঝালাম হয়তো আরিয়ান ছিল, কিন্তু ভেতরে ভেতরে জানতাম সেই শব্দটা আরিয়ানের স্বাভাবিক হাঁটার মতো ছিল না, ছিল অত্যন্ত ধীর, টেনে হাঁটার মতো। আমি যখন মগে চা ঢালছিলাম তখন হঠাৎ শুনলাম পেছনে আরিয়ানের ঘরের দরজা কিঞ্চিত শব্দ করে খুলল, খুব আস্তে, এমনভাবে যেন কেউ চেষ্টা করছে শব্দ না করতে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম এবং তাকে দাঁড়িয়ে থাকতে দেখে শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তার মুখে কোনো ঘুম ঘুম ভাব নেই, চোখ লাল নয়, বরং এমন স্থির দৃষ্টি যেন সে সারা রাত ঘুমায়নি। সে আমাকে কিছুক্ষণ দেখল, তারপর এমন এক অদ্ভুত শান্ত স্বরে বলল, আজ আপনি দেরি করে উঠেছেন? আমি বললাম হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আজ আমি বরং তাড়াতাড়ি উঠেছি, কারণ ভোর থেকেই ঘুম ছিল না। আরিয়ান টেবিলের কাছে এসে দাঁড়ালো, তার দৃষ্টি টেবিলে নয় জানালার দিকে, কিন্তু চোখের কোণায় আমি বুঝতে পারছিলাম সে আমাকে দেখছে। আমি হঠাৎ বলতে পারলাম না কেন মনে হচ্ছিল তার স্বাভাবিক আচরণের আড়ালে যেন কোনো অদ্ভুত অস্থিরতা লুকিয়ে আছে। সে চুপ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকল, তারপর বলল, রাতে আপনার ঘরের দরজা বন্ধ ছিল না। আমি চমকে বললাম ছিল, কিন্তু সে মাথা নেড়ে বলল, না, আমি দেখেছি দরজা অল্প খোলা ছিল। আমার ভেতরটা শুকিয়ে গেল, কারণ আমি জানি আমি ঘুমানোর আগে দরজা টেনে দিয়েছিলাম, লক করিনি ঠিক আছে, কিন্তু বন্ধ তো ছিল। তাহলে কে খুলল, নাকি আমি ভুল মনে করছি? ঠিক তখনই সে খুব ধীরে, প্রায় ফিসফিস করে বলল, এই বাড়িতে কেউ আছে। আমি যেন জমে গেলাম, কারণ এতদিন এই কথাটা আমি নিজেকে বলতে ভয় পেতাম, কিন্তু সে আজ সরাসরি বলল। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, তুমি কি দেখেছ? সে সঙ্গে সঙ্গে উত্তর দিল না, কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে বলল, শুনেছি। আমি এগিয়ে গিয়ে বললাম, কি শুনেছ? সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন একটা চাপা সতর্কতা ছিল যেন সে বলতে চাইলেও নিশ্চিত নয় বলা উচিত কিনা। সে ধীরে বলল, রাতে কেউ আপনার দরজার বাইরে দাঁড়িয়েছিল। আমি নিঃশ্বাস টেনে ধরলাম, হৃৎপিণ্ড যেন এক সেকেন্ড থেমে গিয়ে আবার দ্রুত চলতে শুরু করল। আমি বললাম, তাহলে তুমি আমাকে ডাকলে না? সে স্থির স্বরে বলল, আপনি ভয় পেয়ে যেতেন। আমি ক্ষীণ হেসে বললাম, এখন কি আমি ভয় পাচ্ছি না? সে চোখ নামিয়ে নিল, যেন অনুতপ্ত নয়, বরং অদ্ভুত এক ভাবনা তার মাথায় ঘুরছে। তারপর সে বলল, আমি জানি না সেটা কি, কিন্তু আপনি দরজা লক করবেন আজ থেকে। তার গলায় অস্বাভাবিক জোর ছিল, যেন সে শুধু উপদেশ দিচ্ছে না, আদেশ করছে। আমি একটু বিরক্তও হলাম, বললাম, আমি জানি কি করব, কিন্তু সে কোনো উত্তর দিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ আমাকে দেখে ফিরে ঘরে চলে গেল। আমি চায়ের পেয়ালা হাতে নিয়ে বসে রইলাম, কিন্তু মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল, সে কি সত্যিই কারো উপস্থিতি টের পেয়েছে, নাকি সেই? এই ভাবনায় বুকের ভেতর চাপা অসহায়তা জমে উঠছিল। তবে যা আমাকে সবচেয়ে বেশি অস্থির করল তা হলো আরিয়ান চলে যাওয়ার পর রান্নাঘরের জানালার কাছে হঠাৎ একটা ছাপ দেখতে পেলাম, যেন কেউ ভোরে কাঁচ ঘেঁষেছিল, এবং সেই ছাপের আকার এতটাই অস্বাভাবিকভাবে লম্বাটে যে মনে হচ্ছিল মানুষের হাত নয়, বরং কোনো বিকৃত ছায়া।
আমি হাত দিয়ে মুছতে গেলাম, কিন্তু ছাপটা তখনও ফিকে হয়ে রইল। আর তখনই মনে হলো গত রাতে করিডরে যে ছায়াটা দেখেছিলাম সেটা হয়তো মানুষ ছিল না। ছিল, কিন্তু সে আমার সামনে আসার আগেই অদৃশ্য হয়ে গেছে। আর আমি বুঝলাম আরিয়ানের আচরণ যতই অদ্ভুত হোক, সে হয়তো এমন কিছু দেখেছে যা আমাকে না জানিয়ে সে নিজেই ভয় পাচ্ছে। পুরো দিনটা কাটল অস্বস্তির মধ্যে। আমি যতবারই ঘরের ভেতরে একটু নড়াচড়া করেছি, মনে হয়েছে দেওয়ালগুলো আমার দিকে ঝুঁকে আছে, যেন গভীরভাবে শোনার চেষ্টা করছে আমি কি করছি। বিকেলের আলো যখন জানালা দিয়ে ঢুকছিল, তখন ঘরের ভেতর এক অদ্ভুত ধূসর ভাব তৈরি হচ্ছিল। সেই আলোয় ছায়াগুলো আর আগের মতো ছিল না, যেন লম্বা হয়ে গেছে, টান টান হয়ে গেছে। আমি বুঝতেই পারছিলাম না এটা আমার ভয় থেকে হচ্ছে নাকি সত্যিই কিছু পরিবর্তন ঘটছে এই বাড়ির ভেতর। আরিয়ান সারাদিন খুব কম কথা বলেছে। সে যেন কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় ছিল, আর সেই চিন্তার মধ্যে যে ধরনের অস্বাভাবিক নীরবতা থাকে সেটা দেখে আমি আরও অস্থির হয়ে উঠছিলাম। কারণ সে সাধারণত নীরব হলেও তার নীরবতার ভেতরে একটা সাধারণতা থাকে, কিন্তু আজ তার নীরবতা ছিল চাপা, ভারী, এমন যে মনে হয় সে নিজের মাথার ভেতরে কারোর সাথে কথা বলছে। ঘরের ভেতর সন্ধ্যের আগে আমি যখন লাইট জ্বালাতে গেলাম, তখন সুইচটা প্রথমবার চাপতেই আলো জ্বালেনি, দ্বিতীয়বার চাপতেই ঝকঝক করে উঠল। আর সেই মুহূর্তে টিউবলাইটের সাদা ঝলকানির মধ্যে আমি স্পষ্ট দেখলাম দরজার ফাঁকের সামনে কেউ যেন জ্বালিয়েছিল, খুব ক্ষণিকের জন্য, মাত্র 1 সেকেন্ড, কিন্তু এতটাই স্পষ্ট যে আমি চমকে উঠলাম। চোখ মুছে আবার তাকালাম, কেউ নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকার যে অনুভূতি সেটা বাতাসে তখনও ঝুলেছিল, যেন দৃষ্টির ভার রয়ে গেছে। আমি যখন দ্রুত দরজার দিকে এগোলাম, ঠিক তখনই আরিয়ানের ঘরের দরজা খুলে গেল। সে বেরিয়ে এসে থমকে আমার দিকে তাকালো, যেন সে কিছু টের পেয়েছে। আমি বললাম, তুমি কি কাউকে দেখলে? সে কোনো কথা না বলে আমার পাশ দিয়ে সেই দরজার দিকে এগিয়ে গেল, যেন আমাকে সুরক্ষা দিতে নয়, বরং কিছু নিশ্চিত করতে। সে কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়ালো, হল পরীক্ষা করল, তারপর খুব আস্তে বলল, এখানে কেউ নেই। কিন্তু তার স্বরে কোনো আশ্বাস ছিল না, বরং ভয়ের আভাস। আমি বললাম, আমি ছায়া দেখেছি। সে তাকিয়ে রইল, কিন্তু যেন সে কিছু লুকোচ্ছে। তারপর খুব শান্ত স্বরে বলল, আপনি আজ ঘর থেকে বেরোবেন না, দরজা খুলবেন না, আর ডাক শুনলে সাড়া দেবেন না। আমি কেঁপে উঠে বললাম, ডাক? সে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কেউ ডাকলে দরজা খুলবেন না। আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কাকে বোঝাচ্ছ? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি শুধু বলছি। তার কথার ভেতর সেই অদ্ভুত সতর্কতা ছিল, যেন সে নিশ্চিত কিছু ঘটবে, কিন্তু নাম বলতে পারছে না, অথবা বলতে চাইছে না।